টাইমটা কি চেঞ্জ করা যায়, মানে অন্য কোনো ডেতে? চেঞ্জ করা যায়। যদি যায় ম্যাডাম, আমাদের জন্য কি শুক্রবারের এই রাতের ক্লাস দুটো যদি চেঞ্জ করা যায় তো আমাদের জন্য অনেক ভালো হইতো আমার মনে হয়। দুইটা বলতে দুইটা বলতে কোনটা কোনটা? আপনারটা দিদার স্যার দুটোই। দিদার স্যারেরটা তো দিদার স্যার বুঝবে, স্যার তো আমার ক্লাসের অর্ধেক সময়। এখন এটা তো আসলে একটা রাত্রে ডিনারের সময়, এখন এই সময় কি ক্লাস করানো যায়? আসলে স্যার, সবারই রাত্রে খানার টাইম না, শীতের রাত, খানা খানার খাওয়ার সময় টাইম। তারপরে ক্লাস। ম্যাম এসার নামাজ পড়তে পারিনি এখন আমি। হ্যাঁ, এশার এটা নামাজ একটা পড়া ব্যাপার। সবকিছু মিলাই, আবার এদিকে বাচ্চা কাচ্চা আছে, তো সবারই খাওয়ার সময় এটা। এই সময়টা আবার এইদিকে 8:30টায় আমি ক্লাস কল করলাম, কারণ আমি একটু ফ্লেক্সিবলি 8:30টা থেকে ক্লাস শুরু করলে 9টা 20 পর্যন্ত আপনাদের আরামে ক্লাস নিতে পারি। কিন্তু ওই সময়টা চলে গেলে তো আর ক্লাস নেয়, এই কারণে এই যে দেখেন আমার দেরি হয়ে গেল। এবং এখন একটা এমন একটা অবস্থা যে দৌড়ের উপরে আছি, মানে এখন আপনাদের ক্লাসটা এখনই সাসপেন্ড করে দিতাম, কিন্তু সাসপেন্ড করলে কি হইতো? পড়াশোনা করেছেন কি? হ্যাঁ অথবা না বলেন। করেছি ম্যাম। জি জি ম্যাম পড়েছি। করেছেন, আচ্ছা। এই তিনটার উপরেই মিডের কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তিনটার উপরেই: স্টেজেস অফ সিভিল সুট, হায়ারার্কি অফ সিভিল কোর্টস, আর জুরিসডিকশন। এই তিনটা জিনিসের উপরে আজকে যে জিনিসটা পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে যে হাউ আ সিভিল সুট মে বি ফাইলড and discuss the trial procedure of civil litigation. সিভিল সুট কিভাবে ফাইল করা হয়? আমাকে একটু কেউ বলতে পারবেন সিভিল সুট কিভাবে ফাইল করা হয়? সংক্ষিপ্ত বিবরণ দিলেও হবে। হ্যালো ম্যাডাম, সিভিল জি স্যুট ফাইল বলুন। করার জন্য প্রথমে আরজি আরজি রেডি হওয়ার পরে তখন এটা সেরেস্তা অফিসে নিয়ে যাইতে হয়। সেরেস্তা অফিসে নিয়ে যাওয়ার পরে সেখানে দেওয়ার পরে সেরেস্তাদার সেটা চেক করে তিনি দেখেন যে সেটা প্রেয়ারটা ঠিক আছে কিনা, স্ট্যাম্প, তারপরে রিকোয়ারমেন্টস যেগুলো যেগুলো থাকে সিআরও অনুযায়ী সেগুলো তিনি চেক করে তারপরে তিনি সেটা রাখেন এবং সেটা তিনি সিল দিয়ে একটা ডেট বসিয়ে দেন এবং একটা নাম্বার দেন। এই নাম্বারটা হলো মামলা নাম্বার এবং ডেটটা হলো পরবর্তী ডেট। এটা হলো মামলা ফাইলিং এর প্রথম ধাপ। সাথে সমন্বয়ের কপি দিতে। সমন্ত অবশ্যই সমন্ত। প্রথমে যখন মামলা ফাইলিং হয় তারপরে সমনের একটা ডেট হয়। এটা হলো যে যখন মামলার নাম্বার দিয়ে দেওয়া হয় তার সাথে পরে দিয়ে আপনার একটা সমনের ইস্যু আসে। সমনের জন্য তিনি যার বিরুদ্ধে বিবাদীর বিরুদ্ধে সমন ইস্যু করেন এবং সমনটা পরবর্তীতে এটার পরে রিটেন স্টেটমেন্ট, এগুলো হলো পরবর্তী ধাপগুলো। এভাবে কোশ্চেনটা লিখে রাখেন, হাউ আ সিভিল সুট মে বি ফাইলড। কিভাবে একটা সিভিল সুট করা যায়, ঠিক আছে? এইভাবে একটা কোশ্চেন হতে পারে। আমি আপনাদেরকে যেভাবে কোশ্চেনটা মানে যেভাবে সলভ করাতে চাচ্ছি, এই যে প্রিন্সিপালস অফ সিভিল লিটিগেশনে, মানে সিভিল মামলার প্রসেসটা কি কিংবা ট্রায়াল প্রসিডিংটা কি, যদি আমরা বলি যে সিভিল প্রসিডিং এর মাধ্যমে আমরা কি মানে সিভিল লিটিগেশন কিভাবে দায়ের করা হয়, তাহলে প্রথমে আমাদের এই যে মানে বাই প্রেজেন্টিং আ ক্লেম বিফোর দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোর্ট মামলাটাকে ফাইল করা হয়। এবং যখন একটা অ্যাপ্রোপ্রিয়েট কোর্টে মামলা ফাইল করা হয়, এই ক্লেমটাকে আমরা আরজিও বলে থাকি। এটা এটার ভিতরে আসলে কি থাকে, ফ্যাক্ট এবং গ্রাউন্ডস গুলা, অর্থাৎ আমি কি ক্লেম করছি আদালতের কাছে সেটা ক্লিয়ারলি এন্ড কনসাইসলি এটাকে ব্রিফ করা থাকে। এবং ক্লেম যেটা প্লেন কনসিস্ট নেম অফ দ্য কোর্টস, পার্টিস নেম এন্ড অ্যাড্রেসেস, এবং কজ অফ অ্যাকশন এন্ড রিলিফ অফ সর্ট, অর্থাৎ আমি কি চাই সেইভাবে করে অর্ডার 7 রুল 1 অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর অনুযায়ী মেইনলি সিভিল স্যুটটাকে ফাইল করা হয়। সো যখন একজন লিটিগেন্ট কিংবা মামলা যে ব্যক্তি করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে মাস্ট রিড এন্ড ভেরিফাই দ্য কমপ্লেন্ট ক্লিয়ারলি শোস দ্য কজ অফ অ্যাকশন অফ দ্য স্যুট। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে যে মানে কমপ্লেন্টটা সে করছে সেটা কি স্পষ্ট কিনা, এবং এখানে সে আসলে কি কজ অফ অ্যাকশনটা তার কি কি ক্লেম করছে, এবং
এই সুটের মধ্যে আবার আরেকটা বিষয় আছে যে এটা কি কোনোভাবে ল অফ লিমিটেশন দ্বারা বার্ড কিনা, অর্থাৎ লিমিটেশন পিরিয়ডটা কি আবার অতিক্রম হয়েছে কিনা। যদি না হয়ে থাকে কমপ্লেইন্ট ফাইল হবে, আর যদি লিমিটেশন পিরিয়ড আবার শেষ করে দেয় তাহলে আবার কমপ্লেইন কিন্তু রিজেক্ট হতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে রিজেকশন অফ আ প্লেইন্ট। রিজেকশন অফ আ প্লেইন কততে আছে? অর্ডার 7 রুল 11। অর্ডার 7 রুল 11 এ আবার রিজেকশন অফ প্লেইন্ট সম্পর্কে বলা আছে। আর রিজেকশন অফ প্লেইন্ট আন্ডার সেকশন 151 এটা পড়বেন, আন্ডার সেকশন 151 রিজেকশন অফ প্লেইন্ট। তাহলে আমরা যদি ইনস্টিটিউশন অফ সুট কিংবা মামলা কিভাবে ফাইল করা হয় সেটা পড়ি, তাহলে প্রথমেই দেখতে হয় যে একটা প্লেইন্টের ভিতরে কি কি পার্টিকুলার্স থাকে। আর সেই প্লেইনটাকে কিন্তু আদালত আগে এক্সামাইন করবে, এক্সামাইন করে তারপরে সেই প্লেইনটাকে আদালত গ্রহণ করবে। তারপরেই আসে হচ্ছে রিটার্ন অফ প্লেইন্ট, যেটাকে আমরা বলছি অর্ডার 6 রুল 10। আবার রিজেকশন অফ প্লেইন্টের ধারাটাও পড়তে হবে, অর্ডার 7 রুল 11। এবং রিজেকশন অফ প্লেইন্ট পড়বেন আন্ডার সেকশন 151। এই কতগুলা জিনিস পড়বেন ইনস্টিটিউশন অফ সুটের মধ্যে। তাহলে আমরা প্লেইন্ট কে বলতে পারি যে প্লেইন্ট ইজ আ মানে ফরম্যাট, অথবা যেখানে ক্লিয়ারলি এন্ড কনসাইসলি ক্লেম গুলাকে মানে ক্লেম এবং ফ্যাক্ট এবং গ্রাউন্ড গুলাকে তুলে ধরা হয়। কমপ্লেইনেন্ট এখানে তার চাওয়াটা কি আদালতের কাছে, এখানে কোর্টের নাম, পার্টির নাম এবং নেম এন্ড অ্যাড্রেসেস অবশ্যই থাকবে, এবং কজ অফ অ্যাকশন এবং কি রিলিফ আমি চাই, এই জিনিসগুলো কনসিস্ট অফ আ প্লেইন্ট। তারপরে আমরা বললাম ল অফ লিমিটেশনের কথা। যদি ল অফ লিমিটেশন দ্বারা কোনোভাবে মামলা যদি সময় অতিক্রম করে তাহলে সেই মামলাটা আবার কি হতে পারে? রিজেক্টেড হতে পারে, দ্যাট ইজ অর্ডার 7 রুল 11। তারপরে আমরা জানি যে কোর্টের ফিজের একটা ব্যাপার চলে আসে। কোর্ট ফিজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সিভিল মামলা করতে গেলে প্রায় 7টা আইনের মতন আছে, যে 7টা আইন কার্যকরী ভূমিকা পালন করে। এর মধ্যে কোর্ট ফিজ অ্যাক্ট 1870 সালের আইন। এখানে বলা হচ্ছে যে মানে কোর্ট ফিজ শুড বি অ্যাটাচড উইথ দ্য প্লেইন্ট। প্লেইন্টের মধ্যে আপনি যদি কোর্ট ফিসটাকে অ্যাটাচ না করেন তাহলে আবার কিন্তু প্লেইন্ট আপনি ইনস্টিটিউট করতে পারবেন না। সো কোর্ট ফিস ক্যান বি আইদার ফিক্সড অথবা বেসড অন অ্যাড ভ্যালোরাম বেসিস হতে পারে, অর্থাৎ ফিক্সড হতে পারে, আবার মূল্যের উপর নির্ভর করেও হতে পারে। সো দ্য অ্যামাউন্ট অফ কোর্ট ফিস রিকোয়ার্ড টু বি অ্যাফিক্সড ইজ মেনশনড ইন দ্য কোর্ট ফিস অ্যাক্ট। 1870 সালের যে কোর্ট ফিস অ্যাক্ট আছে, দ্যাট ইজ মানে অল দ্য কোর্ট ফিস অফ দ্য রেগুলেটেড ক্লেইন্ট আর গিভেন দেয়ার। সো কোর্ট ফিস অ্যাক্টের মধ্যে আমরা মানে প্রিরিকুইজিট কোর্ট ফিস গুলা কত সেটা আমরা জানতে পারবো। যেটা ফিক্সড সেটা তো ফিক্সড, আর যেটা অ্যাড ভ্যালোরাম অর্থাৎ মূল্যমানের উপরে যেটা নির্ভর করে সেটা হচ্ছে প্রপার্টির অথবা যেই বিষয়বস্তু সেই বিষয়বস্তুর মূল্য মানের উপরে কোর্ট ফিসটা নির্ভর করবে। তাহলে আমরা কোর্ট ফিসটার কথাও বললাম যে প্লেইন গঠিত করতে গেলে আবার কোর্ট ফিসটাকে উল্লেখ করতে হবে। আচ্ছা, কমপ্লেইন যখন রেডি হয় তখন সেটা কি করতে হবে? যেই কোর্টের প্রপার জুরিসডিকশন আছে সেই কনসার্ন কোর্টে সেটাকে দাখিল করতে হয়। তো a civil suit has to be filed in the court of lowest grade competent to try it according to section 15 of the code of civil procedure। আমরা জানি যে সিভিল মামলা করতে গেলে সবসময় লোয়েস্ট গ্রেডের কম্পিটেন্ট কোর্টে, অর্থাৎ যে কোর্টের এখতিয়ার আছে এমন কম্পিটেন্ট কোর্টে কিন্তু মামলা দাখিল করতে হয়। সো লোয়েস্ট গ্রেডে আমাদের মামলাটাকে দাখিল করতে হবে। তারপরে লার্নেড অ্যাডভোকেট শুড প্রিপেয়ার আ বান্ডেল অফ কোর্ট হুইচ ইনক্লুডস কমপ্লেইন, ওকালতনামা, পাওয়ার গিভেন টু লয়ার বাই ক্লায়েন্ট। অনেকগুলা বিষয় এখানে চলে আসে, যেমন যখন একটা মামলা দায়ের করা হবে তখন কমপ্লেইন্ট অর্থাৎ যে আমার অভিযোগের যে কাগজ, অর্থাৎ যেটা আমি আদালতে উপস্থাপন করব আমার ক্লেইম। তারপর আসে ওকালতনামা, অর্থাৎ যেটার মাধ্যমে আইনজীবীকে পাওয়ার দেওয়া হয় যে এই আইনজীবী আমার মামলা পরিচালনা করবেন। লিস্ট অফ ডকুমেন্টস, অর্থাৎ কোন কোন ডকুমেন্ট গুলা আমার ক্লেইমের মধ্যে থাকবে সেই ডকুমেন্ট গুলাকে ক্রনোলজিক্যালি সাজানো হয়। তারপরে প্রসেস ফিস অফ দা অথবা কোর্ট ফিসটাকে প্রসেস করা হয় এবং নোটিস অফ সমন জারি করা হয়। এন্ড কপিজ অফ দ্য কমপ্লেন্ট অ্যাজ রিকোয়ার্ড ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ দ্য ডিপেন্ডেন্টস। ডিপেন্ডেন্টের নাম্বারের উপরে নির্ভর করে কমপ্লেন্টের নাম্বার মানে কমপ্লেন্টের কপি করা হয়। সো কমপ্লেন্টের কপি ততগুলাই করা হবে যতগুলো নাম্বার অফ ডিফেন্ডেন্টস আছে। সো সেই ক্ষেত্রে আমাদের এই ডকুমেন্টস গুলা লাগছে হচ্ছে প্লেইন
করার ক্ষেত্রে, এবং thereafter the complaint including other necessary documents should be submitted before the concerned court officer. কোর্ট অফিসারের কাছে সেটা দাখিল করা হয় এবং সেরেস্তাদার সেটাকে এক্সামাইন করে যে সবকিছু ডকুমেন্টেশনটা ঠিক আছে কিনা এবং সেখানে টেরিটোরিয়াল পিকিউনিয়ারি জুরিসডিকশন ঠিক আছে কিনা, অর্থাৎ এলাকা ভিত্তিক জুরিসডিকশন এবং আর্থিক জুরিসডিকশন, মামলার আর্থিক জুরিসডিকশন ঠিক আছে কিনা এবং রিকুইজিট কোর্ট ফিটাকে দেয়া হয়েছে কিনা, এই সব বিষয়বস্তু যদি কমপ্লিট হয়, আফটার সাচ এক্সামিনেশন হি উইল পুট আ কেস নাম্বার অফ দ্য সুট, এবং সবকিছু যদি ঠিক থাকে তখনই সেই মামলার মধ্যে একটা নাম্বার পড়বে and will enter the suit into a registrar, এবং পরবর্তীতে এটাকে আমরা বলবো যে রেজিস্টার অফ আ সুট, মামলাটাকে রেজিস্টার করা হলো, and the date of filing shall also stamped on the complaint as soon as it is filed, যেই ডেটে এটাকে ফাইল করা হবে সেই অনুযায়ী এটাকে স্ট্যাম্প করা হবে, and when all the above procedures are completed a civil suit starts its journey actually. So আমরা যে পয়েন্টস গুলো বললাম এই পয়েন্টস এর উপরে ভিত্তি করে মেইনলি সিভিল মামলাটাকে ইনস্টিটিউট করা হয় এবং এই পদ্ধতিতেই সিভিল মামলা জার্নিটা শুরু হয়। তো এখান থেকে আমরা আপনাদের পড়া হচ্ছে যে পার্টিকুলারস অফ ক্লেইন্ট পড়বেন, ক্লেইন্টের পার্টিকুলার গুলা কি কি, ক্লেইন্টের পার্টিকুলার পড়ে ফেলবেন। আর আপনারা এই ক্ষেত্রে বই ফলো করবেন কোনটা, বই ফলো করবেন হচ্ছে জাস্টিস হামিদুল হক স্যারের বই ফলো করবেন, এটাই সবচেয়ে ভালো বই পড়ার জন্য। তো পার্টিকুলারস অফ ক্লেইন্টের মধ্যে কি কি পার্টিকুলারস থাকে সেটা রুল 1 to 6 অর্ডার 7 করে নেবেন, যে এখানে কি কি উল্লেখ করতে হয়। এখানে ক্লেইন্টের মধ্যে অবশ্যই পার্টিকুলার হিসেবে নাম, অ্যাড্রেস অফ দ্য পার্টিস এবং ফ্যাক্ট কনস্টিটিউটিং দ্য কজ অফ অ্যাকশন, অর্থাৎ এখানে বিষয়বস্তুটা কি, এবং ফ্যাক্ট শোয়িং দ্য জুরিসডিকশন অফ দ্য কোর্ট, আদালতের জুরিসডিকশন মামলার আছে কিনা, অর্থাৎ যেই মামলা এই যেই কোর্টে ফাইল করা হচ্ছে সেই মামলার নেয়ার কি ওই কোর্টের জুরিসডিকশন আছে কিনা, এবং কমপ্লেইনেন্ট কি রিলিফ আদালতের কাছে চাচ্ছে, এবং সাবজেক্ট ম্যাটার, যে সাবজেক্ট ম্যাটার অর্থাৎ বিষয়বস্তু যেটা সেটার ভ্যালু কত, এবং পারপাস অফ ডিটারমিনেশন অফ দ্য পিকিউনিয়ারি জুরিসডিকশন, এবং সেই সাবজেক্ট ম্যাটারের ভ্যালুর উপরে নির্ভর করেই আর্থিক জুরিসডিকশনটা, আদালতের আর্থিক জুরিসডিকশনটা নির্ভর করে, এবং কোর্ট ফিস, এবং সাবজেক্ট ম্যাটার টু ইমুভেবল প্রপার্টি, ডেসক্রিপশন অফ দ্য প্রপার্টি, অর্থাৎ প্রপার্টিটার ধরন কি, সেটা কি কি ধরনের জমি, সেটা কি বসত ভিটা কিংবা সেটা কি চাষের জমি, কি ধরনের প্রপার্টি, অথবা সেটা কি কাজে ব্যবহার করা হয় সেটা উল্লেখ করতে হবে, এবং শোয়িং দ্য ডিফেন্ডেন্ট ক্লেমস টু বি ইন্টারেস্টেড ইন দ্য সাবজেক্ট ম্যাটার, এখানে কি আসলে বিষয়বস্তু সেই উল্লেখ করে রুল 1 to 6 অর্ডার 7 অনুযায়ী পার্টিকুলারস অফ আ প্লেইন্ট করে ফেলবেন। আর হচ্ছে প্লেইন্টের যে এক্সামিনেশন সেই এক্সামিনেশন করবেন রুল 1 to 6 অর্ডার 7। আর হচ্ছে সিআরও রুল 55 পড়বেন, যে এখানে যখন কোনো প্লেইন্ট দাখিল করা হয় অর্থাৎ প্লেইন্ট যখন ফাইল করা হয় তখন আদালত সকল পার্টিকুলারস গুলাকে এখানে সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে কিনা সেটা সেরেস্তাদার দেখবে এবং সেটাকে এক্সামাইন করবে, এই বিষয়গুলো দেখবেন। তারপরে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু রিটার্ন অফ ক্লেইন্টের একটা বিষয় চলে আসে, যদি এমন হয় যে কোর্ট হ্যাভিং নো পিকিউনিয়ারি জুরিসডিকশন অথবা টেরিটোরিয়াল জুরিসডিকশন নাই, সেই ক্ষেত্রে কোর্ট কিন্তু প্লেইনটাকে রিজেক্ট করতে পারে। So for the lack of jurisdiction or for any lack of territorial jurisdiction, the plane can be returned. অথবা পার্টিকে কিন্তু প্লেনটাকে রিটার্ন করে দিতে পারে যেন এটাকে প্রপার জুরিসডিকশন সহ কোর্টের মধ্যে যেন সেটাকে উপস্থাপন করা যায়। সো যদি এরকম কোনো অবজেকশন থাকে ভ্যালুয়েশনের ব্যাপারে কিংবা প্লেন রিটার্ন করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কারেক্ট ভ্যালুয়েশন বসিয়ে সেকশন 8 এর সি অনুযায়ী কোর্ট ফিস দিয়ে তারপরে আবার আদালতে উপস্থাপন করতে হবে। সো যদি এরকম হয় যে রিটার্ন অফ প্লেইন্ট হয় তাহলে প্রপারলি আবার সব ডকুমেন্টেশন এবং কোর্টের ভ্যালুয়েশন মানে সাবজেক্ট ম্যাটারের ভ্যালুয়েশন ঠিক করে কোর্ট ফিসটাকে সঠিকভাবে দিয়ে তারপরে সেটা আবার আদালতে উপস্থাপন করতে হবে। আর রিজেকশন অফ প্লেইন্ট পড়বেন অর্ডার 7 রুল 11। কেন একটা প্লেইন্ট রিজেক্টেড হতে পারে, 5টা সার্কামস্ট্যান্সের উপরে ভিত্তি করে প্লেইন্ট রিজেকশন হতে পারে। যখন দেখা যায় যে কজ অফ অ্যাকশনটাকে সঠিকভাবে উপস্থাপন করা হয় নাই, অর্থাৎ আপনি কি চাচ্ছেন সেটাই যদি আপনার প্লেইন্টে সঠিকভাবে দেয়া না থাকে তাহলে দ্য কোর্ট ক্যান রিজেক্ট দ্য প্লেইন্ট। আবার যদি এমন হয় যে যে রিলিফটা আপনি চেয়েছেন দ্যাট ইজ আন্ডার ভ্যালুড এন্ড দ্য প্লেইন্টিফ ফেইলস টু কারেক্ট দ্য ভ্যালুয়েশন উইদিন দ্য টাইম ফিক্সড বাই দ্য কোর্ট, আদালত
যে সময়টা নির্ধারণ করে দিয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যে যদি প্লেইনটিফ সেই আন্ডার মানে যে সাবজেক্ট ম্যাটার অথবা যে বিষয়বস্তুর উপরে মামলাটা হয়েছে সেইটার যদি আন্ডার ভ্যালুড থাকে, অর্থাৎ ভ্যালুয়েশনটা যদি সঠিকভাবে প্লেইনটিফ উপস্থাপন করতে না পারে, সেই ক্ষেত্রেও প্লেইন্ট রিজেকশন হতে পারে। আবার প্লেইন্ট যদি ইনসাফিসিয়েন্টলি স্ট্যাম্পড হয় এবং প্লেইন্টিফ যদি সেখানে রিকুইজিট স্ট্যাম্প পেপার গুলাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রেও প্লেইন্ট রিজেক্ট হতে পারে। আবার যদি এমন হয় যে যে স্টেটমেন্টটা প্লেইন্টের মধ্যে দেয়া হয়েছে সেইটা যদি আইন দ্বারাই মানে বার্ড হয়, মানে বার্ড বাই এনি ল, আইনের দ্বারাই যদি সেটাকে বাতিল বলে ঘোষণা করা হয়, কিংবা আইনি যদি আইনি প্রক্রিয়া নিয়ে আসাই যদি সম্ভব না হয়, সেই ক্ষেত্রেও আদালত সেই বিষয়টাকে সেই প্লেইনটাকে রিজেক্ট করতে পারে। আবার রুল 9(1) এর এ অনুযায়ী বলা হচ্ছে যে নির্দিষ্ট সময় আদালতে তো মানে ল অফ লিমিটেশনের মধ্যে মেনটেন করে মামলা করতে হয়, লিমিটেশনের টাইম পার হয়ে গেলেও কিন্তু আর প্লেইন দাখিল করা যাবে না এবং রিজেকশন অফ প্লেইন হতে পারে। তো এই রিজেকশন অফ প্লেইন করবেন। তাহলে রিটার্ন এবং রিজেকশন দুইটাই পড়তে হবে। ইনস্টিটিউশন অফ সুটের মধ্যে এই প্রত্যেকটা সেকশন চলে আসবে। আপনাদের এগুলো সবই পড়া আছে আইনও, তারপরে এগুলাকে আবার কি করতে হবে, রিভিশন করতে হবে বাই মানে উইথ সেকশন প্রপারলি। কোড অফ সিভিল প্রসিডিউর থেকে দেখে এই জিনিসগুলোকে স্পষ্ট করে আরো পড়ে নিতে হবে। তারপরে আপনার চলে আসবে আস্তে তারপরে সমনের বিষয়টা চলে আসবে। আর আমি লাস্টলি একটু 151 এর আন্ডারে পড়বো যে রিজেকশন অফ প্লেইন্ট আন্ডার সেকশন 151। প্লেইন্ট কখন রিজেকশন হতে পারে 151 ধারার অধীনে। একটা প্লেইন্ট রিজেক্ট হতে পারে আদালতের মাধ্যমে, আদালতের ইনহেরেন্ট পাওয়ার যেটাকে আমরা বলি যে ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট অথবা ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট। সো আদালত যদি মনে করে যে আদালতের এই প্লেনটাকে যথেষ্ট কারণ আছে রিজেক্ট করে দেওয়ার, তাহলে আদালত নিজস্ব ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করেও সেই প্লেনটাকে রিজেক্ট করতে পারে। অর্ডার 6 রুল 11 এ বলা আছে। যেখানে দেখা যাচ্ছে যে যদি দেখা যায় যে আম, আদালত নিজস্ব পাওয়ার মানে ইনহেরেন্ট পাওয়ারটাকে কিংবা অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে প্লেনটাকে রিজেকশন করতে পারে। এবং এটা কিন্তু আইনের দ্বারাই স্বীকৃত একটা প্রিন্সিপাল যে suit is found to be an abuse of the process of the court. If the suit is foredoomed and if the ultimate result of the suit is as clear as the daylight, the suit shall be barred by the inception or by rejection or of the plaint by the court. আদালত ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করি মানে আদালত যদি এরকম বিষয়টার মধ্যে এরকম দেখতে পায় যে there is no reasonable ground of this plaint, অথবা এটার আসলে সেরকম কোনো প্রপার কজ অফ অ্যাকশনই নাই, সেই ক্ষেত্রে দ্য কোর্ট ক্যান অ্যাপ্লাই ইস ইনহেরেন্ট পাওয়ার এবং সেই ডিসক্রিশনারি পাওয়ার অ্যাপ্লাই এর মাধ্যমেও আদালত চাইলে সেইটাকে প্লেনটাকে রিজেক্ট করে দিতে পারে। অর্থাৎ when it is crystal clear before the court that there is no proper ground of the প্লেন্ট, সেই ক্ষেত্রে প্লেন্ট রিজেক্ট করে দিতে পারে। এবং সেটা আমরা জানি যে ইট ইজ অলরেডি রিকগনাইজড বাই দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। সো এক্ষেত্রে কোনো ধরনের কোশ্চেন করারও কোনো উপায় নাই যে আদালত কেন এটাকে রিজেক্ট করলো। তাহলে আদালত যদি রিজেক্ট করে তাহলে কি করা যাবে, আবার নতুন করে প্লেইন্ট ফাইল করা যাবে কিনা? হ্যাঁ, নতুন করে আবার প্লেইন্ট ফাইল করা যাবে, কারণ আদালত যদি কোনো কারণে রিজেকশন করে আন্ডার সেকশন 151, সেই ক্ষেত্রে আদালত কোন গ্রাউন্ডে রিজেক্ট করলো সেটা তো অবশ্যই জানাবে। সেইগুলাকে ঠিকঠাক করে যদি কোনো পার্টি মনে করে আবার প্লেইন্ট উপস্থাপন করবে, সেই ক্ষেত্রে আদালতে আবার প্রপার জুরিসডিকশন সাবজেক্ট ম্যাটার এন্ড টেরিটোরিয়াল জুরিসডিকশন মেনটেন করে আদালতে আবার মামলা দায়ের করতে পারে। এর পরবর্তীতেই আমরা চলে আসবো সরাসরি সমনে, যে সার্ভিস অফ সমন। তবে এইটা যাওয়ার আগে আমরা মেইনলি জায়গাটার মধ্যে আগে ভালো মতন পড়ে নিব যে হাউ টু ফাইল আ সিভিল সুট, অথবা আন্ডার দ্য কোড অফ সিভিল প্রসিডিউর সিভিল মামলাটাকে কিভাবে ফাইল করা হয়, এন্ড ডিসকাস দ্য ট্রায়াল প্রসিডিউর অফ আ সিভিল লিটিগেশন। এটা আসলে সিভিল লিটিগেশনের পুরো পদ্ধতি চলে আসবে। তো এটা নিজেরা পড়বেন এবং বাসায় দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের যাব, আমি একটু বলে দিই আমি কোন সিকুয়ালে আপনাদের পড়াতে চাচ্ছি। আমরা যেহেতু প্রিন্সিপালস অফ সিভিল লিটিগেশন অর্থাৎ সিভিল মামলার সিভিল লিটিগেশন অথবা সিভিল মামলা কি কোন পদ্ধতিতে করা হয় সেটা যেহেতু আমরা মূলত সেই বিষয়গুলো নিয়ে যেহেতু আলোচনা করব, সো এট ফার্স্ট আমার প্রথম জায়গায় হচ্ছে জুরিসডিকশন অফ সিভিল কোর্টস। সিভিল কোর্টের জুরিসডিকশনের পরেই আমার চলে আসে হচ্ছে স্টেজেস অফ সিভিল সুট, তারপরে আমার চলে আসে জুরিসডিকশন অফ সিভিল কোর্টস। এই তিনটা কমন কোশ্চেন। তারপরে আমাদের আসে হচ্ছে
সিভিল স্যুট কিভাবে ফাইল করা হয়, ট্রায়াল প্রসিডিউর কিভাবে করা হয়। তো এই জায়গাটা থেকে পড়তে গেলে আমাদেরকে ইনস্টিটিউশন অফ স্যুট, তারপর সমন, তারপর পার্টিস টু দা স্যুট, রিটেন স্টেটমেন্ট, প্রত্যেকটা জায়গায় মানে আলাদা আলাদা করে উইথ সেকশন অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিউর এটা আলাদা আলাদা করে পড়তে হবে। সো অ্যাকচুয়ালি আমরা একটা সংক্ষিপ্ত আকারে সিভিল মামলার পদ্ধতিটা আলোচনা করব। আর সাথে আমরা এই প্রিন্সিপালস অফ সিভিল লিটিগেশন আর কি কি জিনিস আলোচনা করব আমি একটু জাস্ট একটু বলে দিই যে সিভিল মামলা করার আমরা জানি যে সিভিল মামলা করতে গেলে একটা লং টাইম অথবা দেয়ার ইজ আ প্রসেস অফ ডিলেমা ইন দ্য কোর্ট। সো হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড ডিলে ইন সিভিল স্যুট, এইটা একটা কমন মানে প্রবলেম যেটা আমরা যে দেখি যে সিভিল জাস্টিস সিস্টেম ইট ইজ আ ভেরি কমন প্রবলেম, দ্যাট ইজ দ্য ডিলে ইন সিভিল স্যুট। সো হোয়াট আর দ্য রিজনস, এই জিনিসটা আমরা দেখবো। আবার আমরা সাথে কিছু কমন কোশ্চেন দেখবো, লাইক জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, এই ধরনের কিছু টপিক আমরা দেখবো। সো নেক্সট ক্লাসে আপনাদের যে পড়াটা থাকবে সেটা হচ্ছে ইনস্টিটিউশন অফ স্যুট তো একটু দেখবেনই, আর সাথে দেখবেন যে সিভিল স্যুটের পিছনে মানে হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড ডিলে ইন সিভিল স্যুট। সিভিল মামলা পরিচালনার ক্ষেত্রে আমরা যা মানে সিভিল জাস্টিস সিস্টেমে ডিলেটা কেন হয় কিংবা ডিলে কেন দেখতে পাই, এই ডিলের কারণ কি, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এখন আমাকে বলেন এই আজকের আলোচনা থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না ম্যাডাম। আপনাদের কি কোনো সাজেশন আছে কিনা যে এভাবে পড়ালে ভালো হয় ওইভাবে করলে ভালো হয়, বলেন। আপাতত ম্যাডাম এই এখন আমাদের মন মতোই হচ্ছে, আপনি এখন যেভাবে যাচ্ছেন এটাতে আমাদের কোনো আপত্তি নাই এবং এটা আমরা এগ্রি। আর এই যে আমার নতুন ছাত্ররা, নতুন ছাত্ররা ম্যাডাম আমরা তো আসলে আগে আপনার সাথে ক্লাস করা হয় নাই, আজকেই প্রথম। তো চেষ্টা করব যে আপনি যে হোমওয়ার্ক গুলো দিলেন এবং আজকে যে লেকচার অনুযায়ী যেটা বললেন এগুলো এই সপ্তাহের ভিতরে স্টাডি করে মেক ওভার করার। আমার টার্গেটটা হচ্ছে আপনারা এলএলএম 1 ইয়ার স্টুডেন্ট। আমি আজকের ক্লাসে আপনাদের সাথে পরিচিত হব না, আমি নেক্সট ক্লাসে আপনাদের সাথে কথাবার্তা বলবো নতুন ছাত্রদের সাথে। আর ইন দা মিন টাইম আপনাদের যে ইনস্টিটিউশন অফ স্যুট অথবা সিভিল স্যুট কিভাবে ফাইল করা হয় এটা একটু পড়াশোনা করবেন। আর যে কোশ্চেনটা দিয়ে দিলাম জি অলরেডি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, হোমওয়ার্ক করেন। আর নেক্সট ক্লাসে কথা বলবো, আরো কথা বলবো। আজকে আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছি না। আমরা আগামী সপ্তাহে শনিবারে 7টার সময় ক্লাস রাখবো, মানে আগামী সপ্তাহে, নট মানে নেক্সট স্যাটারডে, আমরা পরের সপ্তাহে স্যাটারডের কথা বলছি। আর আপনাদের এই একটা ছাত্রকে বারবার বলছিলাম যে করতে অ্যাড করতে, এই কাজী ইমরান কি সেই ছাত্র? জি ম্যাম, ওনাকে তো অ্যাড করা হয়েছে। ওকে। আপনাদের এই ক্লাসে যে নতুন নতুন ছাত্ররা আমি অনেক সময় অ্যাড করতে পারি না কেন আমি জানি না। ও কখনো যদি কাউকে রেফার করে দেই তাহলে ওই ছাত্রকে কেউ একজন একটু অ্যাড করে নেবেন। এই ক্লাসের সিআর কে? মোতাহের মোতাহের হোসেন? ভাই। ম্যাডাম আচ্ছা, এখানে আমরা একটা গ্রুপ খুলেছি, ফেসবুক গ্রুপও খুলেছি। মেসেঞ্জারে অনেক সময় এটা চোখের আড়ালে চলে যায়, এই জন্য আপনার যদি আপনার কোড অফ সিভিল প্রসিডিউর দুই ভাগে পড়ে আসার কথা, এবং আমি আশা করি আপনাদের এই সম্পর্কে ভালো জ্ঞানও থাকার কথা। তবুও আমার টার্গেটটা হচ্ছে যে আমি একটু আপনাদেরকে সিপিসিটা একটু গো থ্রু করবো, জাস্ট একটু জি ম্যাম। মানে একটু আলোচনা করবো, এতে করে যেটা হবে যে আবারও এই জিনিসটা রিক্যাপ হবে। হোপফুলি সবারই এতে ভালোই হবে, দেখা যাক। জি ঠিক ম্যাম আছে, তাহলে অবশ্যই। কয় মিনিট বাকি আছে আমাদের ক্লাসের? ম্যাম প্রায় শেষ ম্যাম। আর 10 মিনিট প্রায়। নিলে আপনি ফুল কমপ্লিট করতে পারেন, বাট আপনার যদি ইমার্জেন্সি থেকে থাকে ম্যাডাম আচ্ছা, সেক্ষেত্রে তো। তাহলে তাহলে আমি যদি আর 10 মিনিট পাই তাহলে আমি একটু একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। রেস জুডিকাটা এন্ড রেস সাবজুডিস, এই দুইটা জিনিস একটু আমাকে বলেন। সেকশন 10 and 11 অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। এনিওয়ান? মোস্ট অফ দা পপুলার কোশ্চেন।
কেউ কি একটু বলতে পারবেন আমাকে রেস জুডিকাটা এন্ড রেস সাবজুডিস? জি ম্যাম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেস সাবজুডিস এন্ড রেস জুডিকাটা? রেস সাব জুডিস হচ্ছে একই বিষয় একই প্রতিকার চেয়ে দুই আদালতে মোকদ্দমা চালানো যাবে না। আর সে রেস জুডিকাটা হচ্ছে দোবারা দোষ, মানে আদালতের পক্ষে একই বিষয় নিয়ে নিষ্পত্তি হয়ে গেলে সেই পক্ষগণ আবার একই বিষয় নিয়ে পুনরায় মামলা চালাতে পারবে না। তাহলে মেইন ডিফারেন্সটা কোথায়? হোয়াট ইজ দ্য মেইন, মানে আপনার মেইন জায়গাটা কোথায় আমাদের 10-11 এর? মেইন জায়গাটা হচ্ছে ম্যাম যে একই পক্ষ মানে বারবার একই বিষয় নিয়ে আদালতে মামলা করা যাবে না। এক কথায় বলা যায় যে একই বিষয় দুইবার হবে না। ম্যাম এখানে না একটা পার্থক্য হচ্ছে বলেন। অলরেডি একটা মামলা পেন্ডিং আছে, এটা সাব জুডিশিয়ালটা, আর আরেকটা মত পার্থক্য হচ্ছে অলরেডি মামলা আগে মামলাটা নিশ্চিত হয়ে গিয়েছে। রেস জুডিকাটাতে হচ্ছে যখন আপনার অলরেডি আদালত কোনো ডিসিশন দিয়ে দিয়েছে, আর সাবজুডিস হচ্ছে একই বিষয়ে একই পার্টির মধ্যে ভিন্ন আদালতে মামলা করা যাবে না। সো সাবজুডিস আর জুডিকাটার মধ্যে এই হচ্ছে পার্থক্য। 10 এবং 11 এই ডিফারেন্সটা আপনাদের ইয়ার মধ্যে থাকতে পারে, পরীক্ষার মধ্যে থাকতে পারে। রেস জুডিকাটা, রেস সাবজুডিস, সেকশন 10-11 এটা লিখে রাখেন। এবং এটা খুবই কমন কোশ্চেন, এটা সবাই পারেন, আমি জানি এটা সবাই পারে। আর যদি একটু কনফিউশনও হয়ে থাকে কিংবা একটু ভুলেও যেয়ে থাকেন, একবার যদি সেকশনটা রিভাইজ করেন আই হোপ মনে পড়ে যাবে। সো আজকে আমার যে টপিকটা ম্যাডাম ছিল, এখানে এখানে তিনটা বিষয় বলে দিলে সবার ক্লিয়ার হয়ে যাবে। একটা হলো যে রেস জুডিকাটার ক্ষেত্রে এখানে মানে আগের যে মামলাটা বা নতুন আগের এবং নতুন মামলা সকল পক্ষ একই হয়, হুম, এবং পূর্ববর্তী এবং নতুন মামলা শিরোনাম বা বিষয়বস্তু একই হয়, পূর্ববর্তী কোর্টকে যথাযোগ্য হতে হয়, এগুলা হলো তার শর্ত। আর সাবজুডিসের ক্ষেত্রে সেখানে নতুন মামলা বা পূর্ববর্তী মামলা পক্ষ একই হতে হবে। যেমন এটাও থাকে, আবার পূর্ববর্তী নতুন মামলা শিরোনামে একই হয়। এই বিষয়গুলো নিয়েই মূলত কিছু কিছু কমন জিনিস থাকে আর কি। আর যেটা বলেছেন যে আমরা পরবর্তী দেখে আরো ভালো করে বলতে পারবো আর কি। সেকশন 10 এবং 11 এর সুলতানা রাজিয়া কিন্তু সুন্দর করে আলোচনা করেছে। জি জি ম্যাডাম। ম্যাম। ওটা শুনলেই ক্লিয়ার হয়ে যায়। জুডিকাটার মধ্যে কি বলছে? জুডিকাটার মধ্যে বলছে যে নিষ্পত্তি হয়ে গেছে, সেটা নিয়ে আবার একই কোর্টের মধ্যে একই বিষয়বস্তু মামলা করা যাবে না। আর আরেকটা হচ্ছে চলমান অবস্থায়। আর বাকিটুকু আরো ভালো করে বাসায় পড়বেন, নেক্সট ক্লাসে পড়া ধরবো। সেকশন 10-11 পরীক্ষার মধ্যে আবার কোশ্চেনও থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা এখনই বলা যাচ্ছে না। কোড অফ সিভিল প্রসিডিউর অনেক বড়, এখানে আসলে কোনটা কোশ্চেনের মধ্যে রাখবো কোনটা রাখবো না এটা বলা যাচ্ছে না। আমরা আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা কোড অফ সিভিল প্রসিডিউর পুরোটা রিভাইজ করা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু মেইন যে সেকশনস গুলা কিংবা যেগুলো আমাদের মামলা ইনস্টিটিউশন করতে কাজে লাগে আমরা সেই জায়গাগুলোকে দেখবো। ঠিক আছে, তাহলে ভালো থাকেন আপনারা। জি নেক্সট একদম ডেতে ভালো দেখা থাকেন। হবে। আপনারা জি আমার কাছে একটা ক্লাস পান, সেটা হচ্ছে গত জি শুক্রবারের ম্যাডাম। একটা ক্লাস, সেটা আপনারা আমার কাছে পান। আর এই শুক্রবারে তো ক্লাস হলো, আগামী শুক্রবারে আপনাদের আগামী শুক্রবারে না, আগামী শনিবারে আপনাদের সাথে আমি ম্যাম জয়েন্ট ক্লাস আমাদের নিব। শুক্রবারের ক্লাসটা কি শনিবারে হবে? হ্যাঁ হ্যাঁ। এই তারা কি বলে এতক্ষণ করি? ম্যাম হ্যাঁ। আমি শুনিনি শুরুতে। ও আচ্ছা আচ্ছা। সবাই সবাই বলছে যে এটা খুবই অড টাইম। এই যে 8:30টার যে ক্লাসটা, এটা যদি 8:30টায় শুরু হয় তাহলেই আমি নিতে পারবো। এটা যদি এরকম এই যে কোনো কোনো টিচাররা যদি ক্লাসের মধ্যে চলে আসে তাহলে আমার পক্ষে নেওয়া খুব কঠিন হয়ে যাবে। কারণ এটা তো আসলে রাত্রে ভাত ঠিক আছে খাওয়ার ম্যাম। সময়, এটা তো সবারই ভাত জি খাওয়ার ম্যাম। সময়, শুধু আমার ভাত খাওয়ার সময় না। আমাদের সবারই নামাজ আছে, ফ্যামিলি আছে, আবার তারপরে আবার আজকে শুক্রবার, তো ম্যাডাম এই ম্যাম এটা সময়টা। শনিবারে আপনার সকালে নিলে হয় না ম্যাম? শনিবার হ্যাঁ, শনিবার 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 সন্ধ্যা সকালে? 7টা ফিক্স করেছে। না, সন্ধ্যা শনিবার সন্ধ্যা 7টা। 7টা, সন্ধ্যা ওইটাই 7টা ম্যাম ফিক্স। সুন্দর। ফ্রাইডে তো আমাদের ক্লাস ম্যাম, আমাদের অনেক টাফ হয়ে যায়। তাহলে শনিবারে ফিক্স করেছি সন্ধ্যা 7টায়। ওইটা জি সুন্দর ম্যাম। জি ম্যাম, সময়। এটাই বেস্ট এটাই রেগুলার, ম্যাম, কারণ আমাদের এটাই রেগুলার টাইম থাকবে। ফ্রাইডেতে ম্যাম, জি ম্যাম, নয়তো ম্যাম ফ্রাইডেতে আমাদের 4টা ক্লাস হয় তো
মানে টাফ হয়ে হ্যাঁ, যায়। অসুবিধা নাই, অসুবিধা নাই। আমি আপনাদেরকে শনিবারের সন্ধ্যা 7টা ইনশাল্লাহ নিব। আর গত শুক্রবারেরটা সহ আগামী শনিবারে ক্লাস নিব। ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ভালো থাকেন তাহলে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জি ম্যাম। ম্যাম। তোরা